জরায়ুর আকৃতি যদি বড় হয়ে যায় কারণটা ঠিক কি হতে পারে? জরায়ুর আকৃতি বড় হয়ে যায় মানে বাল্কি ইউট্রাস। কিন্তু এই বাল্কি ইউট্রাস একজন মহিলা তিনি বুঝবেন কি করে? হেভি ব্লিডিং থাকে। বড় জরায়ু মানেই যে ক্যান্সারের একটা সম্ভাবনা রয়েছে এরম নয়। ইউটেরিন ফাইব্রয়েডস এই বিষয়টা ঠিক কি? এটি একটি অ্যাডিনোমাইসিস বিষয়টা ঠিক কি? অ্যাডেনোমায়োসিস, যেটা হচ্ছে যে আচ্ছা, ডায়েট বা লাইফস্টাইল কতটা প্রভাব ফেলে? অনেক সময় এটা শোনা গেছে যে মেনোপজ হলে এটা ঠিক হয়ে যাবে, এটা কি আদৌ সত্য? নমস্কার, হেলথ ইমপ্যাক্ট বাংলায় আমি সঞ্চিতা, আরও একটা নতুন পডকাস্ট নিয়ে আপনাদের সামনে। এখন আমরা আলোচনা করব জরায়ুর আকৃতি যদি বেড়ে যায়, বড় হয়ে যায়, সেটার কারণ ঠিক কী হতে পারে, লক্ষণগুলো কি, এবং যে লক্ষণগুলো থেকে মানুষ বুঝতে পারবেন যে জরায়ুর আকৃতি বড় হয়ে গেছে, এবং এক্ষেত্রে কী ধরনের চিকিৎসাই বা করা সম্ভব, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকে হেলথ ইমপ্যাক্ট বাংলায়। আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শৌক্তিক গঙ্গোপাধ্যায়। নমস্কার। আমরা আজকে আলোচনা করলাম, আপনি শুনলেনই, দর্শকদের জানালাম, জরায়ুর আকৃতি যদি বড় হয়ে যায় তো সেক্ষেত্রে কারণটা ঠিক কী হতে পারে, কী কারণে এটা বড় হয়ে যায়? জরায়ুর আকৃতি বড় হয়ে যায় মানে বাল্কি ইউট্রাস, যেটা অনেকেই, এটা খুবই একটি কমন মানে আর কি আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস। চেম্বারে অনেকেই আসেন যে এরকম এই সিমটমস নিয়ে কি কারণ জানতে চান। তো প্রথমেই যেটা আসি যে জরায়ু আকৃতি বড় হয়ে যাওয়ার কয়েকটি কারণ আছে। যেমন প্রথম যেটা হচ্ছে ফাইব্রয়েড জন্য হচ্ছে এটি একটি বিনাইন টিউমার, মানে জরায়ুর মাসেল থেকে একটি টিউমার আসে, যেটাকে ক্যান্সারাস নয় কিন্তু অনেকই কমন জরায়ু। তো ফাইব্রয়েড হচ্ছে প্রথম কারণ যেখানে জরায়ুর আকৃতি বড় হয়ে যায়। দ্বিতীয়ত কারণ যেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস, এটি একটি রোগ যেখানে হচ্ছে যে ইউট্রাস নর্মালের তুলনায় কিন্তু অনেক ক্ষেত্রেই যে নর্মাল যে সাইজ ওখান থেকে অনেক ক্ষেত্রেই সেখান থেকে বেড়ে যায়, এবং জরায়ুর মধ্যে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে যেটা আমরা বলি যে জরায়ুর যে ইনার লাইনিংটা এন্ডোমেট্রিয়াম, সেটা অনেক সময় মাসেলের মধ্যে ইনফিলট্রেট করে যায়। সেই ক্ষেত্রে আস্তে আস্তে জরায়ু কিন্তু বাড়তে থাকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রেকারেন্ট বারবার ইনফেকশনের ফলেও কিন্তু জরায়ুর যে বাল্কি ইউট্রাস, যে জরায়ুর যে এরকম ব্যাপারটা দেখা যায় যে ক্রনিক্যালি বারবার ইনফেকশনের ফলেও এরকম হয়। অনেক ক্ষেত্রে রিপিটেড চাইল্ডবার্থ, ধরুন দু তিনজন সন্তান আছে বা ডেলিভারি হয়েছে, তারপরেও কিন্তু দেখা যায় যে নর্মালের তুলনায় কিন্তু জরায়ুর আয়তন বা সাইজ অনেক সময় কিন্তু বড় থাকে, যাকে আমরা বলি যে বাল্কি ইউট্রাস। তো এই আচ্ছা, হচ্ছে মোটামুটি প্রধানত 2-3টে কারণ যেখানে বড় থাকে। কিন্তু এই বাল্কি ইউট্রাস একজন মহিলা তিনি বুঝবেন কি করে, মানে লক্ষণগুলো কি থাকে যে তিনি যাবেন ডক্টরের কাছে, পরামর্শটা নেবেন? বাল্কি ইউট্রাসের প্রথম কয়েকটি কমন সিমটম যেটা হচ্ছে হেভি ব্লিডিং থাকে। অতিরিক্ত ব্লিডিং কমপ্লেন করেন অনেকেই, যেমন ধরুন বা অনেকে বলেন যে মাসে 2-3 বার পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন হচ্ছে, বা একবারই হচ্ছে কিংবা বেশি হচ্ছে। তো এটাই মেনলি কমন থাকে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, অনেকে বলেন যে পিরিয়ডসে অনেক ব্যথা হচ্ছে, এবং এক্ষেত্রে যেমন প্রথম 1-2 দিন ব্যথাটা নর্মাল, বাট অনেকে বলেন যেমন যে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড শুরু হওয়ার 5-7 দিন আগে থেকে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা চলছে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পরেও, বা সারা মাস ব্যথা চলছে, যেটা আমরা বলি ক্রনিক পেলভিক পেন। এটাও একটি সিমটমস অনেক সময় বলেন, বা অনেকে বলেন ইন জেনারেল একটু পেটে ব্যথা হয়েই যাচ্ছে সারা মাস ধরে। তো এই হচ্ছে কয়েকটি তো এই সিমটমস। সমস্ত লক্ষণগুলো তো রয়েছে। তো রয়েছে। এগুলো তো অবশ্যই চিকিৎসকের কাছে গেলে একজন মহিলা তিনি জানতে পারবেন যে তার বাল্কি ইউট্রাস কি নয় কি হ্যাঁ, সেটা যে তিনি জানতে পারবেন। কিন্তু এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিতে অবশ্যই আমি আসবো। কিন্তু তার আগে আমি জানতে চাইছি যে এক্ষেত্রে এটা তিনি বোঝার পর তো তার বাড়িতে কোনো চিকিৎসার ব্যবস্থা, মানে সে তো বুঝতেই পারবে না যে তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এটা আমি জিজ্ঞেস করছি আপনাকে। না, বাল্কি ইউট্রাস অ্যাজ সাচ বাড়িতে বুঝতে পারবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই যে পেন, হুম। সেটা একজন মহিলার ক্ষেত্রে নরমাল এবং খুব স্বাভাবিকভাবে তার যে এই যে আইডেন্টিফাই করা, সে একজন মহিলা কি করে করবেন? আইডেন্টিফাই তখন আমরা অনেক ক্ষেত্রেই অনেকেই বলি যে ব্যাপারটা যে আপনারা নর্মাল যে মেনস্ট্রুয়েশন রিলেটেড পেন
বা অ্যাবনর্মাল পেনের মধ্যে ডিফারেন্সিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি বললাম যে যখনই ব্লিডিং শুরু হয় তখন ১-২ দিন বা প্রথম ২-৩ দিন ক্র্যাম্পস থাকেই। হুম বা যদি সেই ক্র্যাম্পস বা পেটে ব্যথা আ বা মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার ৫-৭ দিন আগে থেকে শুরু হচ্ছে, বা মেনস্ট্রুয়েশন ব্লিডিং শেষ হয়ে যাওয়ার পরেও পরের ৩-৪ 5-7 দিন দিনও থেকে চলছে, যাচ্ছে, তো চলছে। সেটা অ্যাবনর্মাল। বা অনেকে হুম যেটা বলে যে সারা মাসই আমার ব্যথা চলছে। ব্যথা থাকে, এটা পেলভিক আমরা পেন বলি থাকে। ক্রনিক পেইন। তো এগুলো এই ২ টি সিম্পটম অ্যাবনর্মাল। ব্লিডিং এর ক্ষেত্রে আমরা আসি যে আমরা যেটা বলি যে ৩ থেকে ৬ দিন ব্লিডিং নরমাল থাকে, হুম এবং যদি বা মাসে ১ বার করে বা 26 to 35 ডেজের সাইকেল নরমাল। হুম যদি অনেকে বলেন যে আমাদের ২০ দিন অন্তর, অন্তর ব্লিডিং হচ্ছে, বা মাসে ২ বার করে ব্লিডিং হয়ে যাচ্ছে, বা যখন আমাদের ব্লিডিং শুরু হচ্ছে ব্লিডিংটা ৭-১০ দিন বা ১১ দিন থাকছে, কন্টিনিউ হচ্ছে। তো সেইগুলো হচ্ছে অ্যাবনর্মাল। এরকম যদি কোনো সিম্পটম দেখা দেয় তখন অবশ্যই কিন্তু মেডিকেল ডক্টরের পরামর্শ নেওয়া আমার উচিত। মনে হয় দর্শকদের বুঝতে সুবিধে হলো হুম। অনেকটাই। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, এই ফম ইউটেরিন ফাইব্রয়েডস এই বিষয়টা ঠিক কি? ইউট্রাইন ফাইব্রয়েড এটি একটি টিউমার বলতে হুম গেলে। হুম এবার কিন্তু ক্যান্সারাস নয়। আচ্ছা। ইউট্রাইন ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাসের ২ টো লেয়ার থাকে। একটা যেমন হুম ইনার লাইনিং থাকে যেটা আমরা বলি এন্ডোমেট্রিয়াম হুম মেডিকেল হুম টার্মস এ। আর আরেকটা মাসেলের লেয়ার থাকে যেমন মায়োমেট্রিয়াম। হুম তো এই মায়োমেট্রিয়াম বা মাসেলের লেয়ার থেকে কিছু, কিছু টিউমার আ ডেভেলপ থাকে, করে। ডেভেলপ করে। তো সেটা ফাইব্রয়েড অ্যাজ সাচ খুব কমন। মানে আপনি ১০ জনের আল্ট্রাসাউন্ড করালে ৫-৬ জনের তো ফাইব্রয়েড পাবেনই। এবং আচ্ছা। কারোর ছোট থাকে, বড় থাকে। তো এই এগুলো কি টিউমার, অপারেশন করতে হয়? হ্যাঁ, অপারেশন ডিপেন্ড করে সিম্পটমস এর উপরে। আচ্ছা। আদৌ ওনার কোনো অসুবিধা আছে কিনা। যদি হুম কোনো সিম্পটমস না থাকে, ধরুন কোনো ব্লিডিং নরমাল, কোনো ব্যথা নেই, কোনো ইনফার্টিলিটি রিলেটেড ইস্যু নেই, তাহলে খুব ছোট ফাইব্রয়েড আছে হয়তো ২-৩ টে। সবসময় কিন্তু অপারেশন প্রয়োজন পড়ে না, কোনো হুম চিকিৎসারও দরকার পড়ে না। আচ্ছা বা যদি যেমন বললাম যে যদি হেভি ব্লিডিং হয়, ফাইব্রয়েডস অনেক সময় খুব বড়ও থাকে। আমাদের ইভেনও দেখা গেছে প্রায় ২.৫ কেজিরও ফাইব্রয়েড দেখা গেছে। আচ্ছা। বা ইভেন ১ সেন্টিমিটারেরও মানে ফাইব্রয়েড সেটা থাকে। শারীরিক কোনো ক্ষতি করা বা হ্যাঁ, যদি খুব অস্বস্তির অত কোনো বড় কারণ? থাকে তখন তো পেটের মধ্যে ডেফ অস্বস্তি হয়। অস্বস্তি হ্যাঁ, হবে। তখন অপারেশন করতে হয়। বাট ছোটখাটো ফাইব্রয়েড কোনো অসুবিধা নেই, ব্লিডিং এর প্রবলেম নেই, তখন কিন্তু আ কিছু করার দরকার হুম। পড়ে না। আচ্ছা, বড় জরায়ু মানেই যে ক্যান্সারের একটা সম্ভাবনা রয়েছে, এরম নয়। না, একেবারেই নয়। হুম এম এক্ষেত্রে আমি একটা কথা বলি যে এই বড় জরায়ু বা হুম বাল্কি ইউট্রাস নিয়ে একটা অনেক মিথ আছে অনেকের। আচ্ছা। অনেকেই চেম্বারে আসেন যে বলেন যে, "আমার এই যে আল্ট্রাসাউন্ডে এটা হয়েছে, হুম অপারেশন করব। হুম এসেছি।" মানে আমরা। হুম তো আমি বললাম, আপনার কি প্রবলেমটা কি? হুম মানে কি হয় কি?" বলছে, "আমার গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, এই যে।" হুম আপনার তো গ্যাস, অম্বল তো উপরের ব্যাপার। আপনি আল্ট্রাসাউন্ড করিয়েছিলেন কেন? আপনার হুম ব্লিডিং হয়, কিছু হয়? হুম না, ওরকম কিছু হয় না। আমরা একটা ইউএসজি করেছি, এরকম বাল্কি ইউট্রাস, তাই অপারেশন করাবো। তো হুম এই মানে তাতেই বাড়ির লোক অনেকেই ভয় পেয়ে গেছেন বা হুম হয়ে হুম গেছেন। তো এই জায়গাটা কিন্তু বোঝা উচিত যে বাল্কি ইউট্রাস কিন্তু অনেকের, ধরুন ২ জন সন্তান আছেন, নরমাল ডেলিভারি হয়েছে বা সিজারিয়ান সেকশন হয়েছে। নরমালের তুলনায় একটু ধরুন আমরা বলি জরায়ুর নরমাল যে আয়তন, সেটা থেকে একটু সামান্য বেশি হয়। তো আপনার যদি সিম্পটম না থাকে কিছু দরকার নেই। তো হুম আপনি যে প্রশ্নটা করলেন যে বা কি করবেন ওনারা? তো হ্যাঁ, অবশ্যই সিম্পটম থাকলে কিছু করা হবে। বাট এটার ক্ষেত্রে অনেকটা এটা মেজর ব্যাপার যেটা থাকে, কিছু থাকে না, অনেকেই বাল্কি ইউট্রাস নিয়ে অনেকে ভয় আসলে পেয়ে লোকের যান। মধ্যে একটা ভীতি তৈরি হয়। ভীতি তৈরি হয়ে আমার যায়। মনে হয় হ্যাঁ, আমাদের এই আলোচনাটা যারা শুনছেন, যারা হুম। দেখছেন, তাদের এই ভয়টা অনেকটাই দূর হ্যাঁ, হবে। অনেকেই না কারণ সিম্পটম অনেক থাকলেও ভুল অনেকে ভয় ধারণা পেয়ে থাকে যায়। মানুষের মধ্যে। সেটা অবশ্যই এই আলোচনাগুলো তাদেরকে অনেকটা হেল্প করবে। আচ্ছা, অ্যাডিনোমাইসিস বিষয়টা ঠিক কী? এবং এটা কিভাবে জরায়ুকে বড় করে তোলে? অ্যাডেনোমায়োসিস যেটা হচ্ছে যে একটু আগে যেমন বলছিলাম যে ইউটেরাসের যে ইনার লাইনিংটা হুম, সেটা ওই মাসেলের মধ্যে ভেতরে ইনফিলট্রেট করে। এবার সেটার রিজন হচ্ছে রিপিটেড চাইল্ড বার্থ হতে পারে। ধরুন আগে ২ বার ডেলিভারি হয়েছে, হুম, নরমাল কিংবা সিজারিয়ান। হুম, বারবার প্রেগন্যান্সি নষ্ট হয়েছে, বা জরায়ুর মধ্যে কোনো ধরনের ২-৩ বার অপারেশন করতে হয়েছে হুম, কোনো কারণে। সেক্ষেত্রে কিন্তু ইনার লাইনিংটা মাসেলের মধ্যে ইনফিলট্রেট করে যায়। এবং তাতে কি হয় যে, এই যে ইনার লাইনিং থেকে যে ব্লিডিংটা হয়,
সেটা মাসেলের মধ্যেও হতে থাকে। তো আস্তে আস্তে সেগুলো জমে 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 আস্তে আস্তে ইউটেরাসটা নর্মালের তুলনায় অনেকটাই সাইজে বড় হয়ে যায়। তো তখন আমরা সেই এনটিটিটাকে, যেটা আমরা বলি যে অ্যাডেনোমায়োসিস, আল্ট্রাসাউন্ডে স্পেসিফিক কিছু ফিচার দেখা যায়, হুম যে যেমন ধরা যায় যে জরায়ুর যে ওয়ালগুলো অনেকটা ঠিক, তার হুম মধ্যে কিন্তু ছোট ছোট সিস্টের মতো জিনিস দেখা যাচ্ছে। হুম তো এই ক্ষেত্রে আমরা বলি সেটি অ্যাডিনোমায়োসিস। আচ্ছা। আচ্ছা, প্রেগনেন্সির ক্ষেত্রে যদি জরায়ু বড় হয়, হুম। এমনিতে জরায়ু বড় হওয়ার কারণগুলো, লক্ষণগুলো আমরা আলোচনা করেছি। কিন্তু জরায়ু যদি বড় হয়, কারোর যদি ২ টো কি ৩ টে সন্তান হয়েছে, কিন্তু আরো একাধিক সন্তান তারা চান, হুম। আ তো সেক্ষেত্রে কি কোনো অসুবিধে হতে পারে? জরায়ু যদি খুব বড় হয়ে যায়, যেমন হুম, অ্যাডেনোমায়োসিস, হুম, খুবই সিভিয়ারলি বাল্কি ইউট্রাস যখন হুম, নরমাল, যেমন আমরা বললাম যে নরমাল যে আয়তন তার থেকে যদি অনেক বড় হয়ে যায় হুম, জরায়ু, যদি এই যে ইনার লাইনিং এর ইনফিল্ট্রেশন অনেক বেশি থাকে, ওয়াল হুম, থিক হয়ে যায়, তো অবশ্যই প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয়। হুম। কোন বয়সে তখন কিছু আ এই জরায়ু চিকিৎসা বড় লাগে। হওয়া, আচ্ছা, কোন বয়সে এই জরায়ু বড় হওয়া, এই ধরনের যে সমস্যাগুলো সেটা হয়? কোনো বয়স আছে নাকি ওই আহ যেটা বলেছিলেন যে ২-৩ টে সন্তান হওয়ার পর একটা বয়স সম্ভাবনা থাকে? ওরমভাবে, হ্যাঁ, আফটার মানে হুম, ডিউরিং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ খুব ছোট হ্যাঁ, বয়সে দেখা যায় না। আফটার ম্যারেজ বা চাইল্ড বার্থ বা অ্যাবর্শন বা কোনো ইউটেরাসের সার্জারির পরই এই এন্টিটি দেখা যায়। আচ্ছা। তো অ্যাডেনোমায়োসিস। এমনিতে তো যেটা হয় যে একেকটা সম্প্রদায়ের মধ্যে যেটা, যে ১ কি ২ নয়, একাধিক সন্তানের বিষয় থাকে। হুম। আ তো খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে তাদের কি সাবধানতার কথা বলবেন? সেক্ষেত্রে যদি আমরা বলি যে যদি কোনো এরকম হেভি ব্লিডিং বা এরকম কিছু সিম্পটম দেখা যায়, হুম, অবশ্যই আল্ট্রাসাউন্ড করানো উচিত। চিকিৎসা পদ্ধতি তো অনেক ধরনেরই আছে। মানে উনার কি বয়স, বা উনি প্রেগন্যান্সি আদৌ চাইছেন কিনা, হুম, বা ওনার কি এক্স্যাক্টলি কি হয়েছে। অনেক ধরনের রোগ থাকে, যেমন আপনি বললেন যে ফাইব্রয়েড থাকে, হুম, হুম, কিংবা অ্যাডেনোমায়োসিস থাকে, একদম। কিংবা এন্ডোমেট্রিওটিক বা চকোলেট সিস্ট আছে কিনা, হুম, হুম, কেন ব্লিডিং হচ্ছে, তো কি ধরনের ট্রিটমেন্ট করা যায়। আল্ট্রাসাউন্ড এবং প্রপার ইভ্যালুয়েশনের পরে অবশ্যই সেটা ডিসাইড করা হয়। হুম। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকম হেভি ব্লিডিং যখন হচ্ছে, এরকম অ্যানিমিয়া দেখা দেয়। অনেক ক্ষেত্রেই সেক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়ারও ওষুধপত্র, আয়রন ট্যাবলেটস এগুলো দিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা হয়। জেনারেলি তো যেটা হয় যে এই ধরনের যেকোনো লক্ষণ যখন আপনারা বুঝতে পারেন, আল্ট্রাসাউন্ডের মধ্যে দিয়ে চিকিৎসা পদ্ধতি এগোতে থাকে। হুম। আর সবসময় যে বিষয়টা যেটা আগেও বললেন যে অপারেটিভ কেস, তা কিন্তু নয়। না, অপারেশন করতে সবসময় হবে কিন্তু তা নয়। অপারেশন লাগে না। ওষুধ দিয়েও তাহলে নিয়ন্ত্রণ ওষুধ করা দিয়েও যায় তো? যাওয়া যায়। যদি শুধু বাল্কি ইউট্রাস থাকে, হুম, যদি হুম, বা তার যদি হেভি ব্লিডিং এর হুম, সমস্যা হচ্ছে, হুম, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু অপারেশন না হয়েও আমাদের একটি ডিভাইস আছে যাকে হুম, আমরা বলি যে হরমোনাল ইউট্রাইন ডিভাইস। হুম, হরমোনাল আইইউডি আমরা বলি, যেটা একটি আমরা যে ব্যবহার করি, যার নাম হচ্ছে মিরেনা। এটি একটি আচ্ছা, হরমোনাল ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, যার মধ্যে যে ট্যাবলেটটা ওনারা খাচ্ছেন, হুম, এই হরমোনের বিভিন্ন ট্যাবলেট, ওই হরমোনই ওই মানে ওই ডিভাইসের মধ্যে লোড করা আছে। আচ্ছা, তো যার ফলে আমরা ওটা যখন ইউটেরাসে বা জরায়ুর মধ্যে বসিয়ে দেওয়া হয়, হুম, তো আস্তে আস্তে ওই হরমোন ইউটেরাসের মধ্যে রিলিজ হতে থাকে, এবং ব্লিডিং পেইন আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। তো আচ্ছা, এটাও ফলো করা যেতে পারে। এছাড়া তো ওরাল হরমোনাল মেডিসিনস তো আছেই। হুম। এরপরে না কাজ করলে কোনো কিছুই, তখন যদি পারসিস্টেন্টলি হেভি ব্লিডিং চলছে, তখন কিন্তু অনেক সময় অপারেশন করতে হয়। করতে হয়। আচ্ছা, ডায়েট বা লাইফস্টাইল কতটা প্রভাব ফেলে? অবশ্যই আ আমাদের একটি মেইন যেটা সবাইকে অ্যাডভাইস দিই, ওয়েট রিডাকশন বা ওয়েট অপ্টিমাইজেশন করাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। প্রয়োজন। হ্যাঁ, খুব প্রয়োজন, যে অনেক সময় হরমোনাল ডিস্টারবেন্স হুম, যেটা হয় সেটাও কারেক্ট করে, এবং অবভিয়াসলি মেনি কেসেস যে আ ওবেসিটির জন্য একটা অনেক সময় হাইপার ইস্ট্রোজেনিক স্টেট হয়, তার জন্যও কিন্তু হেভি ব্লিডিং হওয়ার রিস্ক থাকে। হুম। তো ওয়েট অপটিমাইজ করা, বডি ওয়েট নিয়ন্ত্রণ করাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট ম্যাটার, যেখানে এই বিভিন্ন গাইনোকোলজিক্যাল সিম্পটম কিন্তু প্রিভেন্ট করা যায়। খুব ছোট্ট করে জানতে চাইবো ওখানে, যদিও এটার সঙ্গে খুব বেশি রিলেটেড নয়। কিন্তু ওয়েটটা যখন বেড়ে যায়, হরমোনাল ডিসফাংশন হয়, তখন তাকে যদি আমরা পেশেন্ট বলি, তো সেই পেশেন্টের পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যায় ওয়েট ম্যানেজমেন্টের মধ্যে আসা, ওয়েট রিডিউস করা। সেটার জন্য যদি কোনো সাজেশন থাকে? ওয়েট রিডিউস করার সেরকম কিছু বা মানে আ যেটা বলা যে সাডেনলি সেরকম কোনো জাদু মন্ত্র কিছু নেই। না, মানে সে তো নেই। অবশ্যই যেটা আমরা সাজেস্ট করি যে ডায়েট, ডায়েট? সেখানে কার্বোহাইড্রেট টাইপ হুম, অফ ফুড এভয়েড করা,
প্রোটিনটা খাওয়া প্রোটিনটা নেওয়া প্লাস এক্সারসাইজ। একদম। এছাড়া দেখা উচিত যে ওনার কোনো রিলেটেড ইস্যুস আছে কিনা, যেমন হুম, হচ্ছে যে ডায়াবেটিস বা কোলেস্ট্রল আছে কিনা। হুম, রিসেন্টলি বিভিন্ন ধরনের ইনজেকশনস আমাদের আছে, সেটা নেওয়া উচিত। বাট লাইফস্টাইল মডিফিকেশন উইথ ডায়েট এক্সারসাইজ এগুলো তো প্রাইমারি, তার সঙ্গে হুম। আমরা কিছু ইনজেকশনসের মাধ্যমে কিন্তু ওয়েট নিয়ন্ত্রণ করতে সাহায্য করা হয়। এই ধরনের সমস্যা থাকলে অনেক সময় এটা শোনা গেছে যে মেনোপজ হলে এটা ঠিক হয়ে যাবে। এটা কি হ্যাঁ, আদৌ সত্য? মেনোপজ হলে ঠিক হয়ে যাবে, হুম, এরকম কিছুটা যেমন সত্য, হুম, কিছুটা আবার সত্যিও নয়। আচ্ছা। যেমন সেটা ডিপেন্ড করে যে কি আছে ওনার। হুম, অনেকের যেমন হেভি ব্লিডিং নিয়ে আসেন, খুব বড় ফাইব্রয়েড আছে। হুম, ওনার হয়তো ৫০ বছর পেরিয়ে গেছেন, ধরুন ৫১-৫২ বছর বয়স, ব্লিডিং চলছে। তখন কিন্তু যদি হেভি ব্লিডিং চলছে, তখন কিন্তু এটা বলে দেওয়া ঠিক না যে আপনার মেনোপজ হয়ে গেলেই বন্ধ হয়ে যাবে। বাট অবশ্যই কিছু, কিছু এন্টিটিস আছে। কারণ ধরুন ফাইব্রয়েডটা যদি প্রবলেম হ্যাঁ, করে ফাইব্রয়েড সেক্ষেত্রে করছে বলেই অপারেটিভ ওনার কেস। মেনোপজ হচ্ছে না। একদম। কিন্তু কিছু, কিছু আছে, যেমন ধরুন হেভি ব্লিডিং হচ্ছে, কেউ হুম, ওষুধ খাচ্ছেন, ফাইব্রয়েডের সাইজও খুব একটা বড় নয়। হুম। বাট ওষুধ খেয়েও রেসপন্স ভালো। এক্ষেত্রে অবশ্যই বলা হয় যে মেনোপজ হলে আস্তে, আস্তে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয় যে যারা ইতিমধ্যেই যে সমস্ত মহিলারা খুব ভয় পাচ্ছেন, তাদের রিপোর্ট দেখে ভয় পাচ্ছেন, তাদের জন্য আপনার তাহলে সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে? না, রিপোর্ট দেখে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। অনেকেই বা আসেন বিভিন্ন ধরনের, সবার একটাই কোয়েশ্চেন থাকে যে ক্যান্সার হবে কিনা? হুম, হুম, হুম। অ্যাডিনোমায়োসিস বা ক্যান্সারের হচ্ছে যে ঝুঁকি কতটা এটা মানুষের তো ক্যান্সারের চিন্তার ঝুঁকি। কারণ। তো অ্যাজ সাচ একবারে যে ডিরেক্ট ফাইব্রয়েড বা অ্যাডিনোমায়োসিস হুম, এগুলো থেকে, বাল্কি ইউট্রাস থেকে ক্যান্সার হয়ে যাবে, যে এরকম কিন্তু ব্যাপার নয়। যে কিন্তু অবশ্যই যেটা হচ্ছে, ক্যান্সারের বাদেও অনেক কিছু রোগ আছে। অনেকে কিন্তু ক্যান্সারটাই মেইন ভেবে বসে থাকেন হুম, যে আমার ক্যান্সার হবে কিনা। কিন্তু অনেকের ধরুন হেভি ব্লিডিং হয়, হিমোগ্লোবিন ধরুন নরমাল ১১-১২ থাকার কথা, হয়ে গেছে ৫। একদম। সেটার চিকিৎসা করার দেখি কোনো অনেকেরই ৭ এর কেউ নিচে নামলেই বোধহয় সেটা হ্যাঁ, যে খুব হিমোগ্লোবিনের ক্ষেত্রে সিভিয়ার, খুব হ্যাঁ। সিভিয়ার। তো অনেকেই দেখি সে বিষয়ে খুব একটা মানে একটু উদাসীন থাকেন। হুম, যে ক্যান্সারটা নয় বলেই, কিন্তু ক্যান্সার ছাড়াও যে বাকি এই যে সমস্যাগুলো, অ্যানিমিয়াও কিন্তু হার্ট ফেলিয়ার করে দিতে পারে। একদম। আপনার উইকনেস করতে পারে, আপনি কাজ করতে পারবেন না। তো সেইসব জিনিসগুলো খেয়াল রাখা উচিত। প্লাস এটা প্যানিক করা উচিত না। যদি আপনার আল্ট্রাসাউন্ড দেখে হুম, আপনার যদি সত্যিকারের তেমন কোনো সিম্পটম নেই, তাহলে হুম। কিন্তু বাল্কি ইউট্রাস বা ফাইব্রয়েড দেখে ভয় পাওয়ার কিছু নেই। একদমই। ভীত হওয়ার কোনো কারণ নেই। আ ডক্টর গঙ্গোপাধ্যায়, ফাইব্রয়েড রিমুভাল সার্জারি যেটা এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম, সেটা প্রয়োজন অনুযায়ী রিমুভ করা হবে কি হবে না সেটার উপর নির্ভর করছে। এটার সঙ্গে হিস্টেরেক্টমি, এটার পার্থক্যটা ঠিক যদি একটু বুঝিয়ে বলেন। ফাইব্রয়েড রিমুভাল সার্জারিকে আমরা বলি মায়োমেক্টমি। হুম, যেখানে ইউটেরাস বা জরায়ু থেকে ফাইব্রয়েডটা বার করে জরায়ু সেলাই করে দেওয়া হয়। আচ্ছা। যাতে পরবর্তীকালে যার অপারেশন হলো উনি প্রেগন্যান্সি নিতে পারেন, হুম, বা ওনার বয়স কম, খুব ব্লিডিং হচ্ছে, তার জন্য অপারেশনটা করা হলো, বা ওনার ফাইব্রয়েডসের সাইজটা খুব বড়, ওনার হুম, প্রেগন্যান্সি আসছে না। হুম, তো এইটা হচ্ছে ফাইব্রয়েড রিমুভাল সার্জারি, হুম, যেটা আমরা বলি মায়োমেক্টমি। আর আচ্ছা, হিস্টেরেক্টমি মানে হচ্ছে ইউট্রাস উইথ ফাইব্রয়েড পুরোটা শুদ্ধই আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা। তো সেটা করা হয় যাদের ধরুন খুব বেশি ব্লিডিং হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, বড় টিউমার আছে বা ফাইব্রয়েড আছে, হুম, কিন্তু ওনার ৪৫ বছর হয়ে গেছে, ওনার ফ্যামিলি কমপ্লিট প্রেগন্যান্সি নেবেন হুম, না। তো এইসব ক্ষেত্রে কিন্তু হিস্টেরেক্টমি করা হয়। তো দুটো সার্জারির মধ্যে কিছু ডিফারেন্স আছে। হুম। একটাতে ইউট্রাস থেকে যায়, আর একটাতে ইউট্রাস উইথ ফাইব্রয়েড একসঙ্গে রিমুভ করা গোটা হয়। বিষয়টি রিমুভ করে দেওয়া হুম। হয়। অনেক ধন্যবাদ আ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদের পডকাস্টে আসার জন্য। দর্শকরা যারা আমাদের এই পডকাস্টটা সম্পূর্ণভাবে দেখলেন, আ আশা করি তারা বুঝতে পারলেন যে জরায়ু যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভীত হওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে পরামর্শ যদি নেন আপনারা চিকিৎসকের, সেক্ষেত্রে কিন্তু যাবতীয় যে সমস্যা, সেই সমস্যার সমাধান সম্ভব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের পডকাস্ট। সঙ্গে থাকুন আর যতটা সম্ভব আমাদের ভিডিওটি শেয়ার করুন যাতে প্রচুর মানুষের সুবিধে হয়।